প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব গাণিতিক সূত্রাবলী, সূত্রের বিশ্লেষণ বা সমাধান কৌশল। আমরা ১ নং সূত্রে দেখতে পাচ্ছি মোট ধারে ক্রয়ের সূত্র। মোট ধারে ক্রয়ের সূত্রটি হচ্ছে ধারে ক্রয় প্লাস বাকিতে ক্রয় প্লাস অলিখিত ক্রয়। এই তিনটি লেনদেনের মধ্যে যদি ক্রয়বারটা থাকে তাহলে ক্রয়বারটা বাদ দিতে হয়। ক্রয়বারটা বাদ দেওয়ার পর এই তিনটি ক্রয়ের ধারে ক্রয়, বাকিতে ক্রয় এবং অলিখিত ক্রয়ের সমষ্টিই হচ্ছে মোট ধারে ক্রয়। আমরা ২ নং সূত্রে দেখতে পাচ্ছি নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট ক্রয় নির্ণয় করার জন্য মোট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব এবং ক্রয়কে হ্রাস করে এমন লেনদেন বা এমন সমন্বয় যদি থাকে সেগুলো আমরা মোট ক্রয় থেকে বাদ দেব। যেমন পণ্য উত্তোলন করলে, পণ্য বিতরণ করলে বা মুনাফাহীন বিক্রয় করলে ক্রয়কে হ্রাস করে, এগুলো আমরা মোট ক্রয় থেকে বাদ দেব। অবশিষ্ট যে ফল পাবো সেই ফলকেই আমরা নিট ক্রয় হিসাবে আখ্যায়িত করব। ৩ নং সূত্রে আমরা দেখতে পাচ্ছি মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। মোট ক্রয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে নগদে ক্রয় প্লাস চেকের মাধ্যমে ক্রয় প্লাস বিলের মাধ্যমে ক্রয় প্লাস ধারে পণ্য ক্রয় প্লাস বাকিতে পণ্য ক্রয়। যদি ক্রয়বারটা থাকে, এই লেনদেনগুলোর মধ্যে ক্রয়বারটা থাকলে ক্রয়বারটা বাদ দিতে হয়। ক্রয়বারটা বাদ দেওয়ার পর সমস্ত লেনদেনের যে সমষ্টি হবে, অর্থাৎ নগদে, চেকে, বিলে, ধারে, বাকিতে ক্রয় করার সমষ্টিই হচ্ছে মোট ক্রয়। আমরা আরেকটি নিয়ম জানার চেষ্টা করছি যে মোট ধারে বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। মোট ধারে বিক্রয় হচ্ছে ধারে বিক্রয় প্লাস বাকিতে বিক্রয় প্লাস অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় বারটা যদি থাকে, অর্থাৎ ধারে বিক্রয়, বাকিতে বিক্রয় এবং অলিখিত বিক্রয়ের মধ্যে যদি বারটা লুকায়িত থাকে তাহলে সেই বারটা বাদ দিতে হয়। এই বারটা বাদ দেওয়ার পর ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয়ের সমষ্টিই হচ্ছে মোট ধারে বিক্রয়। আমরা আরেকটি নিয়ম জেনে নেব যে মোট বিক্রয় কাকে বলে। মোট বিক্রয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে নগদে বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয়, বিলের মাধ্যমে বিক্রয়, ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, কার্ডের মাধ্যমে বিক্রয়। সংশ্লিষ্ট এই বিক্রয়গুলোর মধ্যে যদি বিক্রয় বারটা থাকে তাহলে বিক্রয় বারটা বাদ দিতে হবে। বিক্রয় বারটা বাদ দেওয়ার পর যে লেনদেনগুলো আমরা দেখতে পাচ্ছি, নগদে বিক্রয়, চেকে বিক্রয়, বিলে বিক্রয়, ধারে বিক্রয়, বাকিতে বিক্রয় এবং কার্ডের মাধ্যমে বিক্রয়, এই বিক্রয়গুলোর সমষ্টিই হচ্ছে মোট বিক্রয়। আমরা আরেকটি সমাধান কৌশল জানব। নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত বা সমাপনী হাতে নগদ অথবা মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেই কৌশলটি জানব। প্রারম্ভিক নগদের সাথে নগদ প্রাপ্তি, অর্থাৎ যে সকল লেনদেনের জন্য নগদ অর্থ কারবারে আসে সেই সকল লেনদেন আমরা প্রারম্ভিক নগদের সাথে যোগ করব এবং নগদ প্রদান বিয়োগ করব। যে সব লেনদেনের জন্য কারবারের টাকা, কারবারের নগদ অর্থ কমে যায় বা হ্রাস পায় সেই সকল লেনদেনকে আমরা ক্রেডিট করব, অর্থাৎ বা প্রারম্ভিক নগদ থেকে বিয়োগ করব। এই প্রারম্ভিক নগদ এর সাথে নগদ প্রাপ্তি যোগ করব এবং নগদ প্রদান বিয়োগ করার পর যে ফল পাবো এই ফলটি হচ্ছে মাস শেষে নগদ উদ্বৃত্ত বা সমাপনী হাতে নগদ বা সমাপনী নগদ তহবিল হিসেবে আমরা আখ্যায়িত করব। আমরা আরেকটি সমাধান কৌশল জানব। ব্যাংক তহবিল কিভাবে নির্ণয় করতে হয় বা ব্যাংক উদ্বৃত্ত, সমাপনী ব্যাংক জমা বা মাস শেষে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তার সমাধান কৌশলের সূত্রটি আমরা জানব। প্রারম্ভিক ব্যাংক জমার সাথে আমরা যোগ করব ব্যাংক জমা বৃদ্ধি করে এমন লেনদেন, অর্থাৎ যে সকল লেনদেনের জন্য ব্যাংকের অর্থ বৃদ্ধি পায় সেই লেনদেনগুলোই আমরা প্রারম্ভিক ব্যাংক জমার সাথে যোগ করব এবং যে ব্যাংক জমাগুলো ব্যাংকের টাকা হ্রাস করবে সেই লেনদেনগুলোকে কিন্তু আমরা প্রারম্ভিক ব্যাংক জমা থেকে বিয়োগ করব। অবশিষ্ট যে ফল থাকবে এই ফলকে ব্যাংক তহবিল বলা যাবে, ব্যাংক উদ্বৃত্ত বলা যাবে, সমাপনী ব্যাংক জমা বলা যাবে এবং মাস শেষে ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ হিসাবে এই ফলাফলকে আমরা আখ্যায়িত করতে পারি। আমরা আরেকটি নিয়ম জানব, প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। ব্যবসায়ের শুরুতে মালিক কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, অর্থাৎ ব্যবসায়ের শুরুতেই যদি মালিক নগদ অর্থ প্রদান করে সেটি কিন্তু আমরা মূলধন হিসাবে গণ্য করব। ব্যবসায়ের শুরুতে মালিক যদি ব্যাংকের জমা টাকা
কারবারের অ্যাকাউন্টে কারবারের ব্যাংকে জমা দেয়, তাহলে সেটিও কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য করব। এবং ব্যবসায়ের শুরুতে মালিক যদি কোনো স্থায়ী সম্পদ অথবা ব্যবসায়ের শুরুতেই যদি মালিক কোনো পণ্যদ্রব্য ব্যবসায়ে সরবরাহ করে তাহলে বা ব্যবসায়ে সুবিধা প্রদান করে, তাহলেও কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন হিসাবে গণ্য করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মালিক ব্যবসায়ের শুরুতে যে কোনো নগদ অর্থ, স্থায়ী সম্পদ, ব্যাংক জমা এবং পণ্যদ্রব্য কারবারে সরবরাহ করে যে সুবিধা প্রদান করবে, সেই সুবিধাগুলোর সমষ্টিই হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমরা মোট মূলধনের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব বা মোট মূলধন নির্ণয়ের কৌশলটি জানব। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন আমরা যোগ করব এবং মালিকের অর্থ দিয়ে যদি কারবারের কোনো সম্পত্তি ক্রয় করি সেটাও আমরা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করব। মালিকের অর্থ দিয়ে যদি কর্মচারীকে আমরা বেতন প্রদান করি সেটাও আমরা অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য করব এবং মালিকের অর্থ দিয়ে কারবারের যে কোনো খরচ যদি আমরা প্রদান করি তাহলেও অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য করব। এই সকল তথ্যের সমষ্টিই হচ্ছে মোট মূলধনের পরিমাণ।